আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা জানো যে গত কয়দিন ধরেই কিন্তু আমরা বাংলার ধারাবাহিক কিছু ওয়ান শট ক্লাস বা বলতে পারো ম্যারাথন ক্লাস দিচ্ছি, এবং এই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করতেছি যে তোমাদের গল্প যেইগুলো আছে এই গল্পের যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলা বা ইম্পর্টেন্ট যে সিকিউগুলো আসতে পারে, সো সেইগুলোকে একটু কভার করার জন্য, পাশাপাশি সম্পূর্ণ গল্পটাকে একটু সাজিয়ে ছোট করে ফেলার জন্য। এই গল্পের ইম্পর্টেন্ট কী কী ইনফরমেশন আছে, ইম্পর্টেন্ট কী কী চরিত্র আছে, এবং এই চরিত্রগুলোর মিল কি অমিল কি, প্রত্যেকটা জিনিসকে তোমাদের কাছে খুব ইজিভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি। সো যাতে করে তোমরা তোমাদের সৃজনশীল লিখতে গিয়ে তোমরা মিলগুলা অমিলগুলো আলাদা করতে পারো এবং খুব ইজিলি তোমরা সৃজনশীলগুলোকে ধরতে পারো। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আজকেও আমরা মূলত হচ্ছে আরও একটা গল্প তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আম আটির ভেপু। সো আম আটির ভেপু এই গল্প থেকে তোমাদের প্রথমত হচ্ছে যে আমি কিছু ইম্পর্টেন্ট বোর্ড বলে দেবো যে কোন কোন বোর্ডের প্রশ্নগুলো তোমাকে একটু দেখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এই গল্পটাকে একটু সামারি করব, একটু মূল ভাবটাকে বোঝার চেষ্টা করব। আমরা কবি পরিচিতি, পাঠ পরিচিতি এগুলো একটু দেখব। এরপর আমরা এই গল্প থেকে ইম্পর্টেন্ট যে জ্ঞানমূলকগুলো আসতে পারে সেইগুলো দেখব। তারপর হচ্ছে আমরা অনুধাবন দেখব কিছু ইম্পর্টেন্ট, এবং ফাইনালি শেষে আমরা এই অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সলিউশন করব। ওকে, সো চলো আমরা বেশি কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। সো আম আটির ভেপু, এইটার প্রথমে আমরা দেখব হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ না, এটা হচ্ছে মূলত যেই যেই বোর্ড তোমাদেরকে পড়তে হবে এই গল্পের জন্য। সো প্রথমে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট যে বোর্ডগুলো এখানে নিয়ে আসছি। প্রথমে তোমরা বলো চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডে তোমাদের মূলত 19 সাল এবং 20 সালের 21 সালের যে প্রশ্নটা আছে, এই দুইটা প্রশ্ন একটু তোমরা দেখবা। ঠিক আছে, আম আটির ভেপু এই গল্প থেকে চট্টগ্রাম বোর্ডে তোমার 19 এবং 21 সালে যে প্রশ্ন হয়েছে এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, টাইপটা ঠিক থাকতে পারে আর কি, এই জন্য আর কি বললাম। এরপরে আসো ঢাকা বোর্ডে, তোমার তিনটা হয়েছে, তিনটা সাল 19, 20 এবং 22। এই 3 সালের যে প্রশ্নটা হয়েছে আম আটি ভেপুর, এই তিনটা প্রশ্ন একটু তোমরা দেখবা। তারপরে হয়েছে কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডের 18 নম্বর এবং হচ্ছে 21 নম্বর বোর্ড যে আছে সেই বোর্ডের এমসিকিউগুলো দেখব। এবং ফাইনালি শেষে আমরা সিলেট বোর্ডের 20 সালের যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নটা দেখব। সো এইখানে 1, 2, 3, 6 আর 2, 8, এই 8টা প্রশ্ন মূলত এই গল্প থেকে হয়েছে বিগত সালগুলাতে। সো এই 8টা প্রশ্ন একটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এই প্রশ্নগুলো যদি তুমি একটু ভালোভাবে পড়ো বা একটু রিভিশন দিয়ে যাও, তাইলে কিন্তু তুমি এই প্রশ্ন থেকে মানে এই গল্প থেকে যেই তোমাকে সিকিউগুলো দেবে সেগুলো কিন্তু তুমি ধরতে পারবা। ওকে, এই জন্য আর কি তুমি অ্যাটলিস্ট এই কয়টা বোর্ড অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু একটু পড়ে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা আম আটি ভেপু এই গল্পের মূল যে কবি, কবি পরিচিতি, এটা আমরা দেখবো। এখান থেকে মূলত তোমার এমসিকিউ কমন পড়ে, আবার সিকিউ মাঝে মাঝে কমন পড়ে। সো চলো প্রথমে আমরা দেখবো হচ্ছে নাম, কবির নাম, কোন কবি এই গল্পটা লিখছেন। তার নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সো উনি মূলত হচ্ছে আম আটির ভেপু এই গল্পটাকে উনি লিখছেন। কত সালে ওনার জন্ম, জন্মসালটা একটু মনে রাখবা। জন্মসাল হচ্ছে 1894 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করছিলেন। এবং ওনার মৃত্যু যেটা, মৃত্যুটা একটু সাথে সাথে বলে দেই, মৃত্যু হচ্ছে তোমার 1950 সাল। ওকে, এবং 1 সেপ্টেম্বর এটা হচ্ছে তার মৃত্যুর তারিখ। সো এত কিছু মনে রাখার দরকার নাই, তুমি জন্মসাল মৃত্যু সালটা একটু মনে রাখার চেষ্টা করবা। এরপরে আসো, উনি পেশায় আসলে একজন শিক্ষকতা ছিলেন, মানে শিক্ষক ছিলেন আর কি। উপন্যাস কি, ওনার কিছু ইম্পর্টেন্ট উপন্যাস আছে, যেমন হচ্ছে পথের পাঁচালী, খুবই বিখ্যাত একটা উপন্যাস। অপরাজিত, তারপরে হচ্ছে অপরাজিত হবে এখানে মেবি, তারপর হচ্ছে তোমার আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ, এই সবগুলা হচ্ছে তার মূলত বিখ্যাত উপন্যাস। ওকে, আচ্ছা, এখান থেকে এমসিকিউ তোমরা পাইতে পারো। তার কিছু গল্পগুচ্ছ মনে রাখবে, সেটা হচ্ছে মেঘমল্লার, তার মৌরি ফুল, যাত্রাবদল, এইগুলা হচ্ছে তার কি, তার হচ্ছে গল্পগুচ্ছ। আমি গত ক্লাসে কিন্তু বলছিলাম এই যে গল্পগুচ্ছ বা উপন্যাস, কাব্যগ্রন্থ, এগুলো মনে রাখার একটা টেকনিক হচ্ছে যে প্রত্যেকটার প্রত্যেকটার যে প্রথম যে ওয়ার্ডগুলো আছে এইগুলোকে দিয়ে তুমি তোমার মতো করে একটা ওয়ার্ড, তোমার মতো একটা শব্দ তৈরি করার চেষ্টা করবা। ঠিক আছে, তাইলে দেখবা মোটামুটি তোমার জন্য কিন্তু মনে রাখা সহজ হয়ে গেছে। ওকে,
আচ্ছা, এরপরে উচ্চশিক্ষার জন্য মূলত সে পড়াশোনা করছেন কলকাতা রিপন কলেজ, যাকে সংক্ষেপে বলে হচ্ছে IAOBA। বুঝতে পারছো? মানে এটা তার ডিগ্রি আর কি, IA ও BA এই দুইটা ডিগ্রি সে হচ্ছে মূলত নিছিলেন থেকে কলকাতা রিপন কলেজ থেকে IA ডিগ্রি এবং BA ডিগ্রি সে নিছিলেন। যাই হোক, এই হলো মোটামুটি আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি। এরপরে চলো আমরা যাব হচ্ছে পাঠ পরিচিতির মধ্যে। এই যে গল্পটা আছে, এই গল্পটার পাঠ পরিচিতি এটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, একটু বুঝতে হবে। হ্যাঁ, সো পাঠ পরিচিতির মধ্যে আমরা প্রথমে দেখব হচ্ছে উৎস। উৎস মানে হচ্ছে যে তোমার এই যে আম আটি ভেপু গল্পটা, এই গল্পটা তোমার কোন গ্রন্থ থেকে সংকলন করছেন কবি, এইটা হচ্ছে উৎস বলা হয়। সো এই গল্পটা মূলত হচ্ছে পথের পাঁচালী যে উপন্যাসটা আছে, বিখ্যাত একটা উপন্যাস, সেই উপন্যাসেরই একটা অংশ হচ্ছে আম আটির ভেপু। ওকে, সো এটা একটু মাথায় রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে আম আটি বেপু এই গল্পটার উৎস কোনটা, কোন কাব্য গ্রন্থ থেকে বা কোন উপন্যাস থেকে এটাকে সংকলন করছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেটা কি? সেটা হচ্ছে পথের পাঁচালী। ওকে, আচ্ছা, এরপরে এই যে তোমার আম আটি ভেপু গল্পের যে প্রধান দুই চরিত্র, একজনের নাম হচ্ছে অপু এবং অপরজন হচ্ছে তার বোন দুর্গা। ঠিক আছে, অপু দুর্গা এই দুইজনই হচ্ছে মূলত ভাই বোন, এবং এই ভাই বোনই হচ্ছে মূলত এই গল্পের মূল বা প্রধান চরিত্র। এরপরে আমরা দেখব যে এই গল্পের মধ্যে সর্বজয়ার একটা বৈশিষ্ট্য ছিল। সে কি বৈশিষ্ট্য বহন করছে? বৈশিষ্ট্য হচ্ছে যে পল্লী মায়ের শাশ্বত রূপ, অর্থাৎ গ্রামের যে আমরা মা বলতে যেটা বুঝি, গ্রামের মা, গায়ের মা। হ্যাঁ, গায়ের মা কিরকম হয়, সো এই যে একটা রূপ মূলত তোমার সর্বজয়াকে দেখলেই কিন্তু বোঝা যায়। ঠিক আছে, মানে গৃহস্থের যেই বাড়ির যেই তোমার বউ, সে কীরকম হয়, বা গ্রামের যে ছেলে মেয়ে থাকে তাদের যে মা, এই মাগুলা কীরকম হয়, সেটা কিন্তু মূলত একজন মানে একটা প্রতীকী হচ্ছে তোমার সর্বজয়া, যে কিনা এই গল্পের কি অপু এবং দুর্গা দুইজনের হচ্ছে মা। আচ্ছা, এরপরে আসো যে আমরা মূলত হচ্ছে শৈশব দেখব, যে এইখানে অপু এবং দুর্গার যে শৈশবটা ছিল, কিরকম ছিল তাদের শৈশবটা। তারা খুব বেশি আনন্দ করত, অনেক বেশি কিউরিসিটি ছিল, কৌতূহল ছিল তাদের মধ্যে, এবং বিস্ময়ে ভরা। এবং কি ছিল? বিস্ময়ে ভরা। তাদের তাদের যেই শৈশবটা, এটা কিন্তু তারা খুব বেশি আনন্দ করত, তারপরে খুব বেশি তারা মজা করত, তাই না, খুব বেশি দুষ্টুমি করত। এইগুলাই কিন্তু তাদের শৈশবের মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ পাইছে এই গল্পের মধ্যে। ওকে, এরপরে হচ্ছে মূল উপস্থাপনটা আসলে কি। এই গল্পতে কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসলে কি উপস্থাপন করতে চাইছেন, সেটা হচ্ছে যে শিশুদের শৈশবটা কীরকম হয় এবং ওই শৈশবে প্রকৃতির সাথে তাদের সম্পর্কটা কীরকম হয়। গ্রামের একটা শিশু বা একটা ছেলে মেয়ে, তাদের শৈশবটা আসলে কিভাবে কাটে, এবং ওই গ্রামের যে পরিবেশ, এই পরিবেশের সাথে তাদের শৈশবের যে সম্পর্কটা, এটা কীরকম হয়, এইটাই কিন্তু মূলত এই কবিতার মধ্যে বা এই গল্পের মধ্যে কিন্তু কবি বুঝাইতে চাইছেন। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা বড় গুরুত্বপূর্ণ কিছু চরিত্র। এর মধ্যে হচ্ছে সর্বজয়া খুব ইম্পর্টেন্ট, অপু দুর্গার পরে সর্বজয়া হচ্ছে মোটামুটি এই গল্পের একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা লিখব লেখকের দৃষ্টিভঙ্গি আসলে কি। এই গল্পটা থেকে লেখক কি বুঝাইতে চাইছেন, তার দৃষ্টিভঙ্গি আসলে কি। লেখকের দৃষ্টিভঙ্গি ছিল হচ্ছে যে প্রকৃতি নির্ভর জীবন ও সহজ আনন্দ। প্রকৃতি নির্ভর জীবন মানে হচ্ছে যে আর্টিফিশিয়াল যে লাইফ সেটা না, ন্যাচারাল লাইফ মানে হচ্ছে গ্রামে দেখো আলো বাতাস, গাছপালা, নদী, পুকুর, হ্যাঁ, সব কিছুই হচ্ছে একটা প্রকৃতির মধ্যে কি বলে একটা জীবনযাপন। এবং এইটাই কিন্তু মূলত কবি তোমার লেখক এই গল্পে বুঝাইতে চেষ্টা করছেন। এবং সহজ আনন্দ, মানে আনন্দ করতে যে অনেক কোটিপতি হইতে হবে, অনেক মানে বড়লোক হইতে হবে, শহরে থাকতে হবে, এমন কোনো কথা না। উনি বুঝাইতে চাইছেন যে গ্রামে থেকেও, অভাবের মধ্যে থেকেও, কষ্টের মধ্যে থেকেও কিন্তু একটা আনন্দ পাওয়া যায়। ঠিক আছে, সো এটা কিন্তু উনি বুঝাইতে চাইছেন, সহজ আনন্দ। ঠিক আছে, ক্রিটিক্যাল কোনো হ্যাপিনেস না, এটা ইজি হ্যাপিনেস, সহজ আনন্দ। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের কবি পরিচিতি, পাঠ পরিচিতি চলে গেছে। এরপরে আমরা মূলত এই গল্পের যেই মানে মেইন ক্যারেক্টারগুলো আছে, এদের সম্পর্কে একটু আমরা জানবো যে এই ক্যারেক্টারগুলোর কি কি দিক তোমাকে মাথায় রাখতে হবে। যেমন প্রথমে আসো যে অপুকে নিয়ে আমরা কথা বলবো একটু, প্রধান চরিত্র হচ্ছে অপু। সো অপুর কি কি দিক তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে অপু হচ্ছে ছোট, সরল ও কল্পনাপ্রবণ ছেলে। অপু কিন্তু সবার ছোট,
দুর্গার থেকে ছোট, এবং সে কি খুব সরল একটা ছেলে এবং কল্পনা প্রবণ, অনেক বেশি সে কি করতে পারে, মানে কল্পনা করতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সামান্য জিনিসে কিন্তু আনন্দ পায় কে, অপু। অপু খুব অল্প জিনিস, খুব সামান্য জিনিসে সে আনন্দ পায়। যেমন আমরা গল্পের মধ্যে পড়ছি, সে যখন তোমার টিনের বাঁশি পাইছেন, কড়ি বা খাপড়া, এইগুলো দিয়ে সে কিন্তু খেলছেন। কড়ি মানে তোমরা তো জানোই মোটামুটি, হ্যাঁ। আর খাপড়া কি, খাপড়া হচ্ছে ওই যে আমরা গ্রামে আগে দেখতাম আর কি, যে মাটি দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিস, ওইগুলাকে ভাঙলে একটা ওইটা শেপ হইতো, এক একটা অংশ। ধরো একটা কলস ভাঙছে, মাটির কলস ভেঙে গেছে, সো ওই মাটির কলসের ভাঙা যে অংশটা, মানে ওইগুলাকে আমরা খাপড়া বলতাম আর কি। সো খাপড়া দিয়ে কিন্তু আমরা খেলতাম, ওকে। সো এইগুলা হচ্ছে মোটামুটি তোমার তার আনন্দের জিনিস, এগুলো পাইলেই খুব বেশি আনন্দিত হইতো আর কি। তারপরে হচ্ছে আরেকটা ইনফরমেশন আমাদের জানতে হবে যে সে সবসময় কি করতো, খেলাধুলায় মগ্ন থাকতো। অপু সবসময় খেলাধুলায় মগ্ন থাকতো। কি খেলতো, গঙ্গা খেলতো, তারপর যমুনা খেলতো, ঠিক আছে। এগুলো এক একটা খেলার নাম আর কি। আমরা জানি এগুলো হচ্ছে তোমার পদ্মা, যমুনা, মেঘনা নদীর নাম, কিন্তু এটা কি একটা খেলার নামও, ওই মানে অপু এই খেলাগুলো সে খেলতো, ঠিক আছে। এই খেলায় সে কি করতো, অনেক বেশি মগ্ন থাকতো। এরপরে আসো আরেকটা ইনফরমেশন আছে যে এখানে, যে দরিদ্রের মধ্যেও সুখ খুঁজে নেয়। অপু আসলে, সে যে আসলে মানে তার বাবা মা যে গরিব, তারা যে ঠিক মতো খাইতে পারতেছে না, বা অপুর যে জামাটা পরছে, জামার মধ্যে মনে করো যে 8-10টা তালি আছে, সেলাই আছে, সো এইটা তার কোনো মাথা ব্যথা নাই। সে কি করতেছে, সে দরিদ্র হওয়ার কারণেও বা ফলেও সে কি করতেছে, সে কিন্তু সুখ খুঁজে নেয়, হ্যাঁ। তার খেলার মধ্যে সুখ, তার হচ্ছে কি বলে, আহ তার হচ্ছে বিভিন্ন সময় যে এই যে যেগুলো খেলে আর কি, টিন, তারপরে কড়ি, খাপড়া, এইগুলা দিয়ে খেলতেছে, গঙ্গা যমুনা এইগুলা খেলতেছে, এই খেলার মধ্যে সে সুখ খুঁজে পায়, ঠিক আছে। তার গায়ে যে জামা ছিঁড়া, এটা সে ম্যাটার করতেছে না, সে যে খাইতে পারতেছে না ঠিক মতো, এটা সে ম্যাটার করতেছে না, ঠিক আছে। সো সে কি করতেছে, দরিদ্রের মধ্যেও অপু সে সুখকে খুঁজে নেয়। এরপরে আসো যে অপুর আরেকটা দিক ছিল দিদির প্রতি নির্ভরশীল ও স্নেহশীল। আমরা পুরো গল্পের মধ্যেই কিন্তু দেখছি যে অপু মূলত কি দিদির প্রতি, মানে তার বড় বোনের প্রতি, দুর্গার প্রতি খুব বেশি কি ছিল, খুব বেশি নির্ভরশীল ছিল, খুব বেশি নির্ভরশীল ছিল, এবং অনেক বেশি স্নেহশীল ছিল, ঠিক আছে। যা করতো দুইজন মিলেই করতো, একা কেউ কিছু করতো না। আচ্ছা, এরপরে আসো যে একটু ভীত ছিল অপু, মূলত কি ছিল, একটু ভীত ছিল। সে মাকে খুব বেশি ভয় পাইতো, এবং দুর্গা কিন্তু এরকম ছিল না, দুর্গা খুব বেশি কি চালাক ছিল এবং চঞ্চল ছিল। পরে আসতেছে আমরা পড়বো। এরপরে আসো যে খাবারের প্রতি আগ্রহী, খিদে পেলে অস্থির। অপু কিন্তু খাবারের প্রতি খুব বেশি আগ্রহী ছিল, খিদে পেলেই সে কি হইতো, খুব বেশি অস্থির হয়ে যাইতো। এখন এই যে ইনফরমেশনগুলো বা বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, এগুলো কেন পড়তেছি, এগুলো দরকার কি পড়ার, এগুলো পড়া দরকার এই জন্য যে আমাদের যখন সৃজনশীলগুলো হবে সেখান থেকে কিন্তু উদ্দীপক থাকবে, এবং ওই উদ্দীপক থেকে কিন্তু একটা ক্যারেক্টার থেকে মিল অমিল, ওই ক্যারেক্টারটাকে আমাদের এই গল্পের ক্যারেক্টারের সাথে কি করতে হবে, দেখাইতে হবে। সো এই জন্য তুমি যদি এই বৈশিষ্ট্যগুলোকে মাথায় রাখো, তাহলে এই সকল বৈশিষ্ট্য দিয়েই কিন্তু মূলত ক্যারেক্টারগুলোকে আসে, বুঝতে পারছো জিনিসটা। এই জন্য আমাদের কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলা, এইগুলা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে আর কি। সো এটা চলে গেল। এরপরে আমরা দুর্গায় চলে যাই। দুর্গা হচ্ছে অপুর কি, অপুর হচ্ছে বড় বোন। তার বয়স মূলত হচ্ছে, খুব বেশি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, তার বয়স হচ্ছে 10 থেকে 11 বছর, ঠিক আছে। দুর্গার বয়স কত, 10 থেকে 11 বছর। MCQ CQ কখর মধ্যে কিন্তু আসতে পারে, ঠিক আছে। এরপরের প্রশ্ন কি, যে চঞ্চল, চঞ্চল, বুদ্ধিমান, সাহসী। চঞ্চল, বুদ্ধিমান, সাহসী। দুর্গা অনেক বেশি চঞ্চল ছিল, চালাক ছিল, অনেক বেশি বুদ্ধিমান এবং সাহসী কিন্তু একটা মেয়ে, ওকে। আচ্ছা, এরপরে একটু দুষ্ট এবং চতুর, একটু আগেই বলছি চালাক, ঠিক আছে। চুরি করে কি করছে সে, চুরি করে আমানে, চুরি করে আমানে তার বাইকে নিয়ে কি করে, মাখায় খায় আর কি। এরপরে বলছে ভাইয়ের প্রতি স্নেহশীল, কিন্তু তোমার কৃতজ্ঞপূর্ণ, কৃতত্বপূর্ণ আর কি, এটা একটু স্পেলিংটা ভুল আসছে। ভাইয়ের প্রতি খুব বেশি স্নেহশীল এবং দায়িত্বশীল, এটা হবে কি, দায়িত্বশীল, ঠিক আছে। স্নেহ করে এবং যে একটা ছোট ভাইয়ের যে একটা দায়িত্ব, মানে বড় বোন হিসেবে, সেটাও কিন্তু সে পালন করে। এরপরে আসছে তোমার আরেকটা ইনফরমেশন, যে প্রকৃতি প্রেমী। যেমন কি, যেমন হচ্ছে দুর্গা, সে কি করতো, সে বাগান, ফল, গাছের প্রতি আকর্ষণ, এগুলো তার বেশি ছিল। সে আম কুড়ে নিয়ে আসতেছে, সে সে মনে করে যে বিভিন্ন গাছের নিচে, হ্যাঁ, স্থান নিচ্ছে। সো দেখা গেছে যে তার যে একটা ভালো লাগা, সেটা হচ্ছে তোমার বাগান, ফল এবং গাছপালা, এইসব ব্যাপারে তার একটা অনেক বেশি কি আছে, আকর্ষণ কিন্তু কাজ করে এই গল্পের মধ্যে আমরা দেখছি। এরপরে অভাবের মধ্যেও আনন্দ, আনন্দ তৈরি করতে পারে। এটা তো একটু আগে আমরা দেখছিলাম অপু, সেও কিন্তু নিজেও অভাবের মধ্যে, তোমার হচ্ছে দারিদ্রতার মধ্যেও কিন্তু সে সুখ খুঁজে নেয়। তো দুর্গাও এরকম, অভাবের মধ্যেও সে কি করে, আনন্দ তৈরি করে ফেলতে পারে।
এরপরে হচ্ছে কি যে তোমার কৌশলী, অনেক বেশি কৌশলী, মানে চালাক যেহেতু মানে কি কৌশলী হবেই। যখন মা মানে কি বলতো, মায়ের চোখ এড়িয়ে কাজ করতো, মা দেখলে খারাপ বলবে, মা দেখলে মারবে, এই জন্য কি করতো, মায়ের চোখ এড়িয়েই খারাপ তোমার কি করতো, অনেক কাজ করতো। আবার যখন ধরা খেয়ে যাইতো তখন কিন্তু কথা বলে, অন্য কথা বলে, মানে বুদ্ধিমানের এখানে পরিচয় দিত, অন্য কথা বলে কিন্তু মেন টপিক থেকে ডিটাস্ট করে ফেলতো। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে মূলত দুর্গার বৈশিষ্ট্য কিন্তু আমরা পাইছি। এরপরে আমরা হচ্ছে সর্বজয়া, সর্বজয়ার যে বৈশিষ্ট্যটা আমরা বেশি পড়বো না, আমরা তিনটা পড়বো সর্বোচ্চ। পরিশ্রমী এবং দায়িত্বশীল গৃহিণী, উনি অনেক বেশি কি বলে পরিশ্রম করতো এবং খুব বেশি দায়িত্বশীল ছিল ফ্যামিলির প্রতি। তারপরে হচ্ছে তোমার সংসারের দারিদ্র্য নিয়ে চিন্তিত, খুব বেশি চিন্তা করতো সংসারের যে টানাপোড়া থাকে, এই টানাপোড়া নিয়ে উনি খুব বেশি চিন্তা করতো, কিভাবে চলবে, কেমনে কি হবে। সো এইগুলো নিয়ে উনি সবচেয়ে বেশি চিন্তা করতো আর কি। কবি, এই লেখক এই গল্পের মধ্যে কিন্তু সর্বজয়াকে এটা দেখাইছেন যে সে খুব বেশি দরিদ্রতা নিয়ে, টানাপোড়া নিয়ে খুব বেশি টেনশন করতো। এরপরে আসো, সন্তানদের উপর রাগ দেখালেও অন্তরে স্নেহ ছিল। উপরে উপরে আসলে ধমকাইতো পোলাপানদেরকে, একটু রাগ দেখাইতো, কিন্তু ভিতরে কি ছিল, ভিতরে কিন্তু আসলে সন্তানদের প্রতি খুব বেশি স্নেহ এবং ভালোবাসা কিন্তু তার ছিল। ঠিক আছে, সো এই তিনটাই মোটামুটি আমার কাছে মনে হয়েছে একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন। সো এরপরে আসো, এরপরে হচ্ছে হরিহর রায়। হরিহর রায় হচ্ছে কে, হরিহর রায় হচ্ছে বাবা। ঠিক আছে, কার বাবা, এটা হচ্ছে তোমার অপু এবং দুর্গার বাবা। সো হরিহর রায় সে মূলত হচ্ছে একটু শান্ত স্বভাবের ছিল, স্বপ্নবাজ, মানে সে আসলে তার অবস্থাতে ছিল দারিদ্রতা, এটাকে খুব পরিবর্তন করতে চাইতো। ঠিক আছে, খুব স্বপ্ন দেখতো, ভালো ভালো স্বপ্ন দেখতো, এবং সে আশাবাদীও ছিল, সে হতাশ হইতো না। হ্যাঁ, সে হচ্ছে কাজ করত, পরিশ্রম করত, সে স্বপ্নেও দেখতো যে সামনে একটা ভালো কিছু করতে হবে, আমাকে দারিদ্র দূর করতে হবে, পাশাপাশি সে হতাশও হইতো না। ঠিক আছে, আর কিন্তু উল্টা দিকে মানে তোমার সর্বজয়া, মানে তার যে অপুর যে মা, সে কিন্তু আসলে উল্টা হইতো, সে কিন্তু অনেক বেশি টেনশন করতো দারিদ্রতা নিয়ে। এরপরে আসো পেশা, পেশা সে গোমস্তার কাজ করতো, যে গোমস্তার কাজটার জন্য সে খুব অল্প পরিমাণ মাইনে পাইতো আর কি। ঠিক আছে, অল্প আকারের চাকরি, বাট খুব 8 টাকার মতো, তোমার গল্পের মধ্যে বলা আছে যে 8 টাকা সে হচ্ছে বেতন পাইতো। এরপরে কি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে। এখন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি করছে, এই যে তারা অভাবের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, ভবিষ্যতে এগুলো রাখা যাবে না, অভাব দূর করতে হবে, কষ্ট দূর করতে হবে। এই জন্য সে কি করতো, তোমার একটা গ্রাম বদলের চিন্তা করছেন, যে এই গ্রামে থাকা যাবে না, অন্য গ্রামে চলে যাব, সেইখান থেকে একটা অফার আসছিল। ঠিক আছে, সো এগুলো আমরা মোটামুটি জানি। সো এই তিনটা বৈশিষ্ট্যই মোটামুটি ইম্পর্টেন্ট এখান থেকে। এরপরে আসো আমাদের অপু এবং দুর্গার সম্পর্কটা আসলে কি ছিল এই গল্পের মধ্যে। এদের সম্পর্কটা মূলত ছিল হচ্ছে ভাই বোন। এরা কি ছিল, এরা হচ্ছে একটা ভাই বোনের সম্পর্ক ছিল তাদের, এবং খুবই ভালো একটা সম্পর্ক ছিল। একসাথে কি করতো তারা, ভাই বোন মিলে একসাথে খেলা করতো, একসাথে খাইতো, এবং একসাথে কিন্তু তারা দুষ্টামিও করতো। ঠিক আছে, তারপরে হচ্ছে সহজ সহযোগিতা, অর্থাৎ মায়ের অজান্তে কাজ করা, গোপন সহযোগিতা। অর্থাৎ এই যে দুই ভাই, দুর্গা এবং আহ, অপু, দুই ভাই বোন, তারা কিন্তু মায়ের অজান্তেই অনেকগুলা গোপন কাজ করত। যেমন হচ্ছে আম কুড়ে নিয়ে আসতো, আম তারপরে বানিয়ে খাইতো, তাই না। সো মায়ের অজান্তে এই কাজগুলো তারা করতো। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে দিদি, মানে হচ্ছে দুর্গা, সে হচ্ছে বড়, সে হচ্ছে নেতৃত্ব দিত, লিড দিত, সে যে কিভাবে কি কাজ করতে হবে। এবং অপু তার সেই নির্দেশনা বা তার সেই নেতৃত্ব, সেই অনুযায়ী অপু কি করতো, অনুসরণ করতো। মানে ছোট বড় বোন যেটা বলতো, অপু কিন্তু ওইটাই করতো। ঠিক আছে, সো এই হলো মোটামুটি দুর্গা এবং অপুর মধ্যে সম্পর্ক আর কি। আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে এই পুরাটা গল্পটা, এই গল্পটার মূল ভাবটা আসলে কি। সো মূল ভাবটা জানলে আমরা মোটামুটি পুরো গল্পকে একটা সামারি, মানে ছোট্ট করে কিন্তু আমরা ফিল করতে পারবো। যদি তুমি গল্পটা নাও পড়ে থাকো, এমন যদি কেউ থাকে যে গল্পটা পড়েই নেই, পড়ার সময় নেই, পরীক্ষার সামনে কি করবো, তুমি যদি ক্লাসটা দেখো, গল্প না পড়েও মোটামুটি 80% 90% গল্পটাকে তুমি বুঝতে পারবা যে এই গল্পের মূল ভাব বা শিরোনামটা আসলে কি। যাই হোক, আমরা একটু সেই মূল ভাবটা একটু চেষ্টা করি পড়ার জন্য। মূলভাবের মধ্যে প্রথমেই বলা হয়েছে যে গ্রামীণ দরিদ্র জীবনের প্রেক্ষাপটে অপু এবং দুর্গার আনন্দময় শৈশবে চিত্রই আম আটির ভেপু রচনার মূল ভাব। তাহলে মূল ভাবটা আসলে কি, এখানে একটা হচ্ছে দারিদ্র জীবন, গ্রামীণ একটা গরিব একটা ঘর কিরকম হয়, এবং ওই ঘরে দুইজন ছেলে মেয়ে আছে, একজন অপু একজন দুর্গা। তাদের শৈশবটা, যে চিত্রটা, একটা একটা দরিদ্র ঘরে দুইজন খুব চতুর চালাক দুইজন ভাই বোন, এদের জীবনটা কিরকম, এটা কিন্তু এখানে মূল ভাব আর কি। এরপরে দারিদ্র তাদের জীবনে উপস্থিত থাকলেও তা তাদের স্বাভাবিক আনন্দ,
স্বাভাবিক যে আনন্দ, তারপরে কৌতূহল, ঠিক আছে, ও খেলাধুলাকে কি করতে পারতো না, বাধা তৈরি করতে পারতো না। ওকে, এরপর সামান্য জিনিস যেমন হচ্ছে তোমার, যেমন তারা কি করতো, কাঁচা আম, ফলের বিচি, তাই না, তারপর সাধারণ যে খেলাগুলো থাকে সেইগুলো নিয়েই তারা সবচেয়ে বেশি ব্যস্ত থাকতো এবং আনন্দ ভোগ করতো তারা। এরপর প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক ছিল, এটা আমরা জানি। তারা গাছপালা, তারপর তারা হচ্ছে তোমার এই ফলমূল, এইগুলো নিয়েই সবচেয়ে বেশি ইংগেজ থাকতো, জড়িত থাকতো আর কি, এবং সহজ সরল জীবনযাপন শৈশবে চিরায়ন রূপকে ফুটিয়ে তোলে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এ রচনার মধ্যে লেখক দেখিয়েছেন যে প্রকৃত আনন্দ হচ্ছে বস্তুগত প্রাচুর্যের নয়। প্রকৃত যে আনন্দটা, এটা আসলে কি, মানে কোন একটা অবজেক্ট, কোন একটা বস্তুর উপরে ডিপেন্ড করে না। ঠিক আছে, আমাকে এটা থাকতে হবে, আমাকে ওইটা থাকতে হবে, এটা না থাকলে আমি আনন্দ পাবো না, এরকম না। উনি কি বুঝাইছে, উনি বুঝাইছে যে সরলতা, কল্পনা এবং প্রকৃতি নির্ভর জীবনই তোমার আনন্দের মূল কারণ। মূলত হচ্ছে কি, যে সরল জীবনযাপন, কল্পনা মানে হচ্ছে ভালো কিছু করার যে ইচ্ছা, স্বপ্ন, সেটা, আর হচ্ছে প্রকৃতি নির্ভর জীবন, এইগুলাই হচ্ছে মূলত তোমাকে ভালো রাখার বা তোমাকে আনন্দ দেওয়ার মূল উপাদান। আর বাকি এই যে বস্তুগত যে প্রাচুর্য, অনেক কিছু তোমার আছে কিন্তু তোমার আনন্দ নাই, তাই না, এটার উপরে আসলে আনন্দটা কি করে না, আনন্দটা নির্ভর কিন্তু করে না। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের মূল ভাব। সো মূল ভাবটা একটু তোমরা ভালোভাবে পড়বা, কারণ এখান থেকে কিন্তু মোটামুটি আমরা লিখতে পারবো আর কি। মূল ভাব জানা থাকলে আমরা কিন্তু লিখে আসতে পারবো কোনো কিছু। ওকে, আই থিঙ্ক এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এখন আমরা আসবো হচ্ছে এই গল্প থেকে জ্ঞানমূলক প্রশ্ন কি কি আসতে পারে। প্রথমে যে জ্ঞানমূলক আমরা দেখব, দুর্গার বয়স কত, এটা ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক। আমরা জানি যে দুর্গার বয়স হচ্ছে 10-11 বছর, একটু আগে আমরা দেখছিলাম। অপুর দিদির নাম কি, অপুর দিদির নাম হচ্ছে দুর্গা, আমরা একটু আগেই দেখছি এটাও। আম আটির ভেপু শীর্ষক গল্পটির রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমরা কিন্তু বেসিক পড়ে আসছি। তার মানে দেখো, আমরা যে বেসিকগুলো পড়লাম ওই বেসিকগুলো থেকেই কিন্তু প্রশ্নগুলো হচ্ছে, বুঝতে পারছো। এখন এই প্রশ্নগুলো কিন্তু এরকম না যে আমি মন চাইছে তো দিছি, এইগুলা কিন্তু তোমার অ্যানালাইটিক প্রশ্ন, অর্থাৎ এইগুলা কিন্তু কোনো না কোনো বোর্ডে প্রিভিয়াস আসছে এবং তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে, এইরকম কিন্তু প্রশ্ন এখানে সাজানো হয়েছে। ওকে, সো আই থিঙ্ক তোমাদের আগের যে পার্টগুলো ছিল, এই পার্টগুলো কিন্তু বৃথা যাবে না, অবশ্যই অবশ্যই ওই পার্টগুলো পড়লে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নিজেরাই কিন্তু দিতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে চলো বলছে আজকাল লক্ষ্মী কোথায় বাধা পড়েছে। আজকাল লক্ষ্মী কোথায় বাধা পড়েছে, এর রাইট অ্যান্সার কি হবে, আজকাল চাষাদের ঘরে, চাষাদের ঘরে এখানে লক্ষ্মী বাধা পড়েছে। এর মানে কি, এর মানে হচ্ছে চাষাদের ঘরে তারা খুব কষ্ট করে, মানে যারা কৃষক হয় খুব কষ্ট করে ধান ফলায়, গম ফলায়। সো যখন ধানগুলো ঘরে তোলে, সেইটাকে এখানে মিন করছে বা এখানে বুঝাইছে যে লক্ষ্মী, লক্ষ্মী মানে সেখানে ফসল, লক্ষ্মী মানে কি, এখানে ফসল, ফসলগুলা চাষাদের ঘরে কি কইছে, তোমার বাধা পড়েছে আর কি। এরপরে হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরতো, হরিহর কাজ সেরে দুপুরের কিছু পরে, মানে বিকালের একটু আগে, দুপুরের কিছু পরে সে কিন্তু বাড়ি ফিরতো। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রশ্ন যাই চলো। মিষ্টি যেন গুড় বলা হয়েছে কোনটিকে, মিষ্টি যেন গুড় বলা হয়েছে পটলিদের, কি লিখছে এখানে, কাকুরতলির আমকে। পটলি হচ্ছে তোমার, পটলিদের একটা কি আছে, কাকুরতলি আছে এবং সেখানে আম গাছ আছে। সো সেই আম গাছে যে আম, এই আমটা মিষ্টি না, এটা গুড়ের মতো আর কি, মানে গুড়ের মতো এখানে বলতে বুঝাইছে অনেক মিষ্টি, অতি মিষ্টি, চিনির মতো যেরকম মিষ্টি হয় না, এখানে চিনি না বলে গুড় বলছে আর কি, মানে মানে এখানে আমটা বুঝাইছে অনেক মিষ্টি আর কি। এই এরপরে বলছে অবহেলায় পড়ে থাকা অপুর কাঠের ঘোড়াটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে। অবহেলায় পড়ে থাকা অপুর কাঠের ঘোড়াটিকে পিজরো, পিজরাপোলের আসামির সঙ্গে তুলনা করা হয়েছে। পিজরাপোলের আসামি, ঠিক আছে, এর সঙ্গে কি কইছে, তুলনা করা হয়েছে। কাকে তুলনা করা হয়েছে, তোমার কাঠের ঘোড়াকে। এখানে কিন্তু প্রশ্ন দুইটাই হতে পারে, কাকে তুলনা করা হয়েছে, কাঠের গোলাকে, হ্যাঁ, কার সাথে তুলনা করা হয়েছে সেটা হবে কি, পিজরাপোলের আসামির সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে বলছো যে রোয়াক কি, রোয়াক, রোয়াক হলো তোমার ঘরের সামনে খোলা জায়গায় বা বারান্দা, ঘরের সামনে অনেক সময় উঠান থাকে না, মানে একটা বারান্দার মতো থাকে না, খোলা জায়গা, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার মূলত রোয়াক। ঠিক আছে, সেটাকে রোয়াক বলা হয় আর কি। আচ্ছা, এরপরে প্রশ্ন কি, এরপরে প্রশ্ন হচ্ছে হরিহর কার বাড়িতে কাজ করে। হরিহর মূলত তোমার এই অন্নদা রায়ের বাড়িতে কাজ করে। তারপরে নীলমণি রায়কে, নীলমণি রায় হরিহরের রায়ের তোমার ভ্রাতি ভ্রাতা, বুঝতে পারছো, একটু মুখস্থ করে নিবা এই জিনিসগুলা। তারপরে হচ্ছে উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল, উঠানের কাঁঠালতলা, কাঁঠালতলা থেকে
কাঁঠাল গাছের নিচ থেকে আর কি এটাকে বলে। সো কাঁঠাল গাছের নিচ থেকে দুর্গা অপুকে ডাকতেছিল আর কি। সো এই হলো মোটামুটি আমাদের কমার্কসের জ্ঞানমূলক ইম্পর্টেন্ট। আরও কিছু আছে মনে হয়, আর নাই। এরপরে আসো আমরা দেখব এই চ্যাপ্টার থেকে অনুধাবন প্রশ্ন কি কি হইতে পারে। সো অনুধাবন প্রশ্নের মধ্যে প্রথমে আমরা দেখতেছি যে 10 ঘোড়ার লোকটির অনুরোধে হরিহর তৎক্ষণাৎ সেখানে যেতে রাজি হলো না কেন। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অনুধাবন প্রশ্ন। 10 ঘোড়া 10 ঘোড়া হচ্ছে একটা স্থানের নাম, একটা জায়গার নাম, একটা গ্রামের নাম। সো 10 ঘোড়ার লোকটির অনুরোধে, ওইখানে একটা লোক কি করছিল, অনুরোধ করছিল কাকে, তোমার অপুর যে বাবা আর কি হরিহর, তাকে তৎক্ষণাৎ সেখানে যেতে রাজি হলো না কেন। সো এখন এটার কারণ কি? কারণ হচ্ছে যে মূলত দেখো এটা কিন্তু জ্ঞানমূলক না, এটা কিন্তু অনুধাবন। সো অনুধাবনে কিন্তু আমাদের দুইটা প্যাটার্ন করতে হবে, দুইটা প্যারা করতে হবে। একটা প্যারা হবে জ্ঞানমূলক, এই যে প্রথম যে প্যারাটা এটা হচ্ছে জ্ঞানমূলকের প্যারা, এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলকের প্যারা। সো জ্ঞানমূলকের প্যারা যদি তুমি না লেখো তাহলে কিন্তু 1 মার্কস কেটে দেবে। আর এই পার্টটা হচ্ছে তোমার অনুধাবনের প্যারা, ঠিক আছে। সো জ্ঞানমূলক আর হচ্ছে অনুধাবন, এটা কিন্তু মোটামুটি আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। এই জন্য জ্ঞানমূলকটা লেখার পর একটু গ্যাপ মারবা, 1 লাইন 2 লাইন গ্যাপ মারবা, বেশি গ্যাপ আবার মাইরো না। 1 লাইন 2 লাইন গ্যাপ মাইরা বাকি সেকেন্ডে অনুধাবনটা লিখবা। সো এখানে দেখো কি হয়েছে, এখানে মূলত হয়েছে যে তোমার এখানে কি হবে, আত্মমর্যাদা বোধের কারণে হরিহর 10 ঘোড়ার লোকটির অনুরোধে তৎক্ষণাৎ রাজি হলো না। আত্মমর্যাদা বোধের কারণে, দেখো এই একটা লাইন দিয়ে কিন্তু আমরা অ্যান্সার করে ফেলছি। সো এই পার্টটাকে বলে জ্ঞানমূলক পার্ট। একটু ভালো মতো বুঝো, আমাদের কিন্তু যে সৃজনশীল লেখার নিয়ম সেখানে কিন্তু জ্ঞানমূলক পার্ট এইখানে তোমাকে 1 মার্কস দেবে, এখানে 1 মার্কস দেবে। আর অনুধাবন যে পার্টটা আছে এই পার্টে তোমাকে 1 মার্কস দেবে। এই হলো মোটামুটি 2। তুমি যদি এই 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 প্যারাটাকে স্কিপ মারো তাইলে কিন্তু তুমি 1 মার্কস পাবা না, ঠিক আছে। সো প্রথমে যে অ্যান্সারটা আসবে এক কথায় এটা কি বলি, জ্ঞানমূলক। যেমন এখানে বলছে দেখো এক কথায় যে হরিহর কেন রাজি হয় নাই, কারণ হচ্ছে যে তাৎক্ষণিক আত্মমর্যাদা বোধের কারণে সে কি হয় নাই, রাজি হয় নাই, ঠিক আছে। তাহলে জ্ঞানমূলক হয়ে গেল। এরপরে ডেফিনেশনে আসে, এরপরে ব্যাখ্যাতে আসো। ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যা তুমি লিখে দাও যে সে কি করছিল, সে হচ্ছে তোমার 10 ঘোড়া গ্রামে গেছিল, সেখানে কোনো ব্রাহ্মণ ছিল না, ব্রাহ্মণ নাই সেই গ্রামে। সো যেহেতু ব্রাহ্মণ নাই, সো সেই জায়গা থেকে একজন প্রভাবশালী, সেই এলাকার একজন প্রভাবশালী লোক, সেই লোক হচ্ছে কি করছিল, হরিহরকে বলছিল যেহেতু ব্রাহ্মণ নাই, একটা ব্রাহ্মণ আমাদের এলাকায় দরকার। সো তুমি যেহেতু ব্রাহ্মণ, সো তুমি আমাদের এলাকায় চলে আসো, তাইলে কিন্তু ভালো হবে আর কি। সো এই যে একটা অফার দিছিল আর কি। সো এখন হরিহর কেন আসেন, রাজি হয় না তাৎক্ষণিক, কেন, কারণ হচ্ছে যে হরিহরের আত্মমর্যাদা বোধে লাগছে যে যদি আমি ইনস্ট্যান্ট রাজি হয়ে যাই তাহলে বলবে দেখো বলছি আর রাজি হয়ে গেছে, ঠিক আছে। সো এই জন্য সে কি করছে, সে নিজের আত্মমর্যাদা বোধের দিকে চিন্তা করে সে বল ঠিক আছে আমি একটু চিন্তা করে দেখি, আমি পরে জানাবো, হ্যাঁ আমি আমার একটু ওয়াইফের সাথে চিন্তা করে দেখি, এরকম কিছু একটা বলে সে এখান থেকে ফিরে আসছে। এই জন্য এই অ্যান্সারটা তুমি জাস্ট এখানে দিয়ে দিবা, ঠিক আছে, আর কিছুই না। এরপরে 2 নাম্বার যে প্রশ্নটা আসছে, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা কথাটি কি এবং কেন বলেছিলেন। একটু আগে কিন্তু দেখছিলাম চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, লক্ষ্মী মানে আসলে কি, লক্ষ্মী মানে হচ্ছে ফসল। লক্ষ্মী মানে কি, লক্ষ্মী মানে হচ্ছে এখানে ফসল। ফসল হচ্ছে চাষাদের ঘরে বাঁধা, মানে আটকে গেছে আর কি, এরকম একটা অবস্থা। তো এখানে জ্ঞানমূলকটা কি হবে, জ্ঞানমূলক লিখবো হচ্ছে যে আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, কারণ চাষারা নিয়মিত জমিতে ফসল ফলায় এবং তাদের অন্নভাব হয় না। মানে অন্নাভাব মানে কি, অন্নের অভাব, খাবারের অভাব তাদের হয় না। কেন, তারা ফসল ফলে ঘরে নিয়ে যায়, ভরপুর তোমার হচ্ছে এখানে ফসল থাকে, যে কারণে তারা কি হয় না, তাদের ঘরে কোনো অভাব থাকে না। বুঝছো, এটা জ্ঞানমূলক গেল। এখন তুমি এখানে ডেফিনেশন লিখে দিবে অনুধাবনে, যে চাষা মানেই কি, চাষ করে, তারা চাষ করে তারপরে যে ফসল উৎপন্ন করে এই ফসল তারা ঘরে নিয়ে যায়, আর ঘরে নিয়ে গেলে তাদের খাবারের কোনো কি হয় না, অভাব কোনো সময়ই হয় না। এই জন্য মূলত এই কথাটাকে বলা হয়েছে যে আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, ঠিক আছে। সো লক্ষ্মী মানে কি, লক্ষ্মী মানে হচ্ছে এখানে ফসল ফলাদি এইগুলা। তারপরে এখানে আরেকটা অনুধাবন আছে, বলছে হরিহরের ঘরের অবস্থা কেমন। হরিহরের ঘরের অবস্থা হচ্ছে জ্ঞানমূলক বলবো হচ্ছে জীর্ণ শীর্ণ, 1 লাইন শেষ। এখন ডেফিনেশনে আসো। হরিহর কি ছিল, আসলে অনেক গরিব, অনেক গরিব ছিল। সে হচ্ছে তোমার গোমস্তার কাজ করতো, 8 টাকা মাইনে পাইতো, এটা দিয়ে সে সংসার চালাইতে পারতো না। হ্যাঁ, এই জন্য কি হয়, তার ঘরটা আসলে ওই রকম ভাবে তার ঠিক করা দরকার ছিল, কিন্তু ঠিক করতে পারতেছে না। তার ঘর কি রকম ছিল, এখানে বলছে ঘর ছিল হচ্ছে তোমার বোরাক ভাঙা। বোরাক ভাঙা কিন্তু বোঝো, একটু আগে বলছিলাম এই সামনে যে বারান্দা এটা ভাঙা ছিল। তারপরে তোমার হচ্ছে আগাছা, ফাটলগুলোতে একটা আগাছা জন্মা তৈরি হয়েছে। অনেক হয় না পুরান বাড়িগুলোতে ফাটল দিয়ে কি হয়, আগাছা তৈরি হয়ে যায়। সো এরকম আর কি হয়েছে। তারপরে হচ্ছে তার ঘর বাড়ির জানালা কপাট সবকিছু ভাঙা, নারকেলের দড়ি দিয়ে কিছু অংশ বাঁধা হয়েছে, কোনো রকম বাইরে রাখা হয়েছে আর কি, এরকম একটা অবস্থা তার ঘরের।
সো এখন সে কেন ঠিক করতে পারতেছে না? কারণ হচ্ছে সে দরিদ্র, 8 টাকায় তার সংসার চলে না, এই জন্য সে ঘরটা কিন্তু মেরামত করে ঠিক করতে পারতেছে না আর কি। ঠিক আছে, আচ্ছা এই হলো তার ঘরের অবস্থা, শেষ। এরপরে প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে তোমরা তো আবার গল্প করে বেড়ানো স্বভাব, তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব, এ কথাটি বুঝিয়ে লেখো। এটা কি বলছে দেখো, এটা মূলত হরিহর তার স্ত্রী সর্বজয়াকে বলছে, এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক। ঠিক আছে, তোমার তো তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব, তার মানে হরিহর তার স্ত্রীকে বলছে আর কি, সর্বজয়াকে বলছে, জ্ঞানমূলক, শেষ। এখন আসলে যে এই কথা কেন বললো, কারণ কি? এখানে বলছেই যে কথাটি কেন বলছে বুঝিয়ে লেখো। তা কারণ কি বলার? কারণ হচ্ছে এই যে একটু আগে আমরা গল্প করতেছিলাম যে হরিহর সে যখন তোমার ওই একটা অফার পাইছিলেন যে ব্রাহ্মণ হওয়ার জন্য, সো তখন কি করছিলেন, তখন সে কিন্তু আত্মমর্যাদা বোধের কারণে ইনস্ট্যান্ট কি বলে নাই, তোমার রাজি হয় নাই। সো কি করছে যে ঠিক আছে আমি আমার অব্বর সাথে কথা বলে তারপরে জানাবো আর কি, আমাকে 2-1 দিন সময় দেন। সো যে সে তখন বাড়ি আসছে, হরিহর বাড়ি এসে তার বউকে বলছে সব ঘটনা, যে আমি এরকম গেছিলাম, আমাকে একজন কি করছে, ওই ওই গ্রামে একজন প্রভাবশালী, সে আমাকে বলছে যে ব্রাহ্মণ হিসাবে তুমি এই এলাকাতে থাকতে পারো। সো এইটা কে বলছে দেখো এখানে, এটা যিনি বলছে উনি আবার ওনার যে জাত, তো জানো তোমরা হিন্দুদের একটা জাত থাকে, সো ওনার জাত এটা নিম্ন জাত, সদ্গোপ। সদ্গোপ হচ্ছে একটা নিম্ন জাত। সো নিম্ন জাতের লোক যেহেতু অফারটা দিচ্ছে, এখন এইটা যদি মনে করো যে তোমার এই কি বলে এটাকে সর্বজাতি সবাইকে বলে দেয়, তাইলে এটা মনে করো যে একটা খারাপ দেখা যায় আর কি, তাই তো? তো এই জন্য আসলে তোমার হরিহর বলছে যে তুমি এগুলো কাউকে বইলো না। কারণ কি? কারণ হচ্ছে তোমার তো আবার গল্প করে স্বভাব, ঠিক আছে, গল্প করা তোমার স্বভাব, আবার তুমি কাউকে বইলা ফেলাবো আর কি। সো এই জন্য আর কি এই কথাটাকে বলা হয়েছে, আর কিছু না। আচ্ছা, এরপরে প্রশ্নে যাই, চলো। এরপরে প্রশ্ন কি বলছে যে এ গায়ে তোমার আছে কি? এটা হচ্ছে সর্বজয়া হরিহরকে বলতেছে, তুমি যে গায়ে বসবাস করতেছো এ গায়ে তোমার আছে কি? শুধু ভিটে মাটি কামড়ে পড়ে থাকো। ঠিক আছে, এই সো এই মন্তব্য কেন করছেন, কারণ কি? এখন এই মন্তব্য করার পিছনে যে কারণটা সেটা হচ্ছে ওই যে আত্মমর্যাদা বোধের কারণে হরিহর যে অফারটা দিছিল হরিহরকে, এটাকে সে কি করছিল, সময় নিছিল আর কি, তাই তো? সো এই জন্য তোমার মূলত, এবং রাজি হয় নাই, ইনস্ট্যান্ট কি হয় নাই, রাজি হয়ে যায় নাই। এই জন্য মূলত এই সর্বজয়া একটু আক্ষেপ থেকে বলছেন, রাগ করে বলছেন যে এ এলাকায় তোমার কি আছে, শুধু এই মাটি ধইরা কামড়ে পইরা আসছো, কারণ কি? ঠিক আছে, এরকম একটা কথা বলছেন আর কি। তো জ্ঞানমূলক পাঠটা লিখে দিবা। এরপরে হচ্ছে তোমার মূল পাঠটা আসবে। মূল পাঠটা কি হবে, যে আমাটির ভেপু গল্পে হরিহর রায়বাড়িতে কি করে, গোমস্তার কাজ করে, 8 টাকা হচ্ছে সে পেমেন্ট পায়, বেতন পায়, তাতে তাদের 4 জনের সংসার চলে না, ইরান তুরান যা আছে ঘটনা সবকিছু তোমরা লিখে দিবা। ঠিক আছে, বেশি বড় করতে যাবে না, একটু ছোট করে লিখে দিবা। অত বেশি বড় করলে কিন্তু টাইম নষ্ট হয়ে যাবে আর কি, যেহেতু তোমাকে 2 মার্কস দেবে। উপরে কিন্তু অলরেডি 1 মার্কস পাই গেছো যদি এটা লেখো, আর এটা লিখলে তোমাকে আরো 1 মার্কস দেবে। এই জন্য মোটামুটি এটা যা লিখছো তার থেকে একটু বড় লিখলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের আরো একটা ইম্পর্টেন্ট অনুধাবন প্রশ্ন। এরপরে আরেকটা আছে, এখানে বলছে যে আম আটির ভেপু গল্পে হরিহর 10 ঘোড়া গ্রামের মতব্বর লোকটির পরিচয় গোপন রাখতে বলেছিলেন কেন? একই জিনিস বারবার আসতেছে, কারণ কি, কেন গোপন রাখতে চাইছিলেন? ওই একই কথা, সে জাতের নিম্ন জাতের কি, জাতের নামটা কি ছিল, হ্যাঁ, সে যেহেতু নিম্ন জাতের, এই জন্য এই যে এখানে বলছে দেখো যে আমাটি ভেপু গল্পে 10 ঘোড়া গ্রামে মাতব্বর নিচু জাতের সদ্গোপ হওয়ায় হরিহর লোকটির পরিচয় গোপন রাখতে বলেছিলেন। ঠিক আছে, এই আর কি, একটু বাংলা লিখে দিবা পরবর্তীতে, তাইলে কিন্তু হয়ে যাবে। এরপরে আসো, আমাদের মোটামুটি জ্ঞানমূলক হয়ে গেছে, আমাদের মোটামুটি অনুধাবন হয়ে গেছে। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখবো এখান থেকে। সো প্রথম যে এমসিকিউটা আছে, এখানে বলছে মা ঘাট থেকে আসেনি তো, দুর্গার এ কথায় কি প্রকাশ পেয়েছে? মা ঘাট থেকে আসেনি তো, এই কথায় দুর্গার মূলত প্রকাশ পেয়েছে কি? আতঙ্ক, সতর্ক, সচেতনতা, নাকি সন্দেহ? এখানে দেখো মূলত তোমার এখানে যদি রাইট অ্যান্সার বলি, সতর্কতা হবে আর কি, যে মা ঘাট থেকে আসেনি তো, এটা হচ্ছে একটা সতর্কতা হবে। মানে দুর্গা আসলে ভয় পাইতেছে, বা সতর্কতা না হইতে আতঙ্ক হইতে পারে, এটা রাইট, আতঙ্ক হবে। দুর্গা যেহেতু মাকে ভয় পায়, এই যে সে আতঙ্ক হয়ে গেছে যে সে তো ঘাট থেকে আসে নাই, হ্যাঁ, তো রাইট অ্যান্সার এটা হবে। এরপরে আসো, মিষ্টি যেন গুড় দেব তোমায়, এখন উক্তি দিতে দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? ক্ষোভ, উপহাস, স্নেহ, অভিমান। এখানে ক্ষোভ প্রকাশ পাইছে। ঠিক আছে, ক্ষোভ প্রকাশ পাইছে। এরপর বামুন হিসাবে বাস করার প্রস্তাবে হরিহর তখনই রাজি হলো না কেন? একটু আগেই বললাম যে আত্মমর্যাদা বা আত্মসম্মান রক্ষার জন্য সে রাজি হয় না ইনস্ট্যান্ট। এরপরে প্রশ্ন কি বলছে,
দুর্গা আঁচলের খুঁট খুলিয়ে কি বাহির করিল? দুর্গা আঁচলের খুঁট খুলিয়ে মূলত এখানে ররা ফুলে বিচি বের করছিলেন। ওকে, এরপরে হচ্ছে ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। এটা একটা খুব বিখ্যাত একটা মানে কবিতার কি বলে লাইন, চরণ আর কি। সো এই কবিতার চরণের সাথে বলছে যে এই আম আটি ভিপু গল্পে দুর্গা চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? এটা কি হবে? এটা হবে তোমার হচ্ছে চঞ্চলতা ফুটে উঠেছে। ঠিক আছে, কি বলছে এখানে? ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় নাই, মানে খুব বেশি কি তাড়াহুড়া, খুব বেশি চঞ্চল। ঠিক আছে, সো চঞ্চলতা ফুটে উঠছে দুর্গার। এরপর কি 10 ঘরায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন? হরিহর পরামর্শ করতে চেয়েছিলেন কার সাথে? এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে সে কি 10 ঘোড়া যাবে কি যাবে না বামন হিসাবে নিয়োগ পাওয়ার জন্য, সেটা পরামর্শ করছেন তার স্ত্রী সর্বজয়া মুখার্জির সাথে। আচ্ছা, এরপর আম আটির ভেপু গল্পে কাদের ডোবার ধারের আম গাছটায় গুটি ধরেছে? এটাও কি হবে? পটলিদের। ঠিক আছে, গুটি মানে কি? গুটি মানে হচ্ছে ওই যে আমের মুকুল যেটা আমরা বলি আর কি, সেটাকে বুঝাইছে। আচ্ছা, এরপরের প্রশ্ন চলো। এরপরে বলছে যে পিজরাপোলের আসামির ন্যায় কোনটি? পিজরাপোলের আসামির ন্যায় তোমার হচ্ছে কাঠের ঘোড়া। কাঠের ঘোড়াটাকে কি দেখা যাচ্ছে? পিজরাপোলের আসামির ন্যায়। সালাম পরে 9 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আম আটির ভেপু গল্পে অপু কোন জিনিসটি কলে পুতুলের মতো লুকিয়ে ফেলেন? সেটা হচ্ছে মূলত এই জায়গায় অ্যান্সার হবে হচ্ছে চুপড়ির কড়ি। এরপর আসলে লাস্ট প্রশ্ন আমাদের, মোটামুটি 10টা এমসিকিউ আমরা এখান থেকে দেখব। আম মাটির ভেপু গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছেন? সমাপ্তি শেষের দিকে এখানে ব্যক্ত হয়েছেন প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ। এইটা দিয়েই মূলত কবি কিন্তু এই গল্পটা এখানে শেষ করে দিয়েছেন। ওকে, সো যাই হোক, মোটামুটি আমরা চেষ্টা করছি এই ক্লাসের মাধ্যমে তোমাদের আম আটি ভেপু গল্পের ইম্পর্টেন্ট এমসিকিউ, ইম্পর্টেন্ট সিকিউ যেগুলো আছে এবং তোমার বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা কিছু ক্যারেক্টারগুলার সব কিছু দেখছি। তো যাই হোক, পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা আরও একটা গল্প নিয়ে তোমাদের সামনে কিন্তু একটা অন শর্ট ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ক্লাস কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে, সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।